আভ্যন্তরীণ কোন্দল সহ নানা সমস্যায় জড়িয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগ। নিরসনে কঠোর অবস্থানে কেন্দ্র, সংগঠনকে শক্তিশালী করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ। মনোনয়নপত্র নিলেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। রোহিঙ্গাদের বের করে দিতে সীমান্তের কাছে অত্যাচার করছে মিয়ানমারের সেনারা। অভিযান জোরদারের পাঁয়তারা, সতর্ক বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সারা দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু। প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। প্রক্রিয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। এবং সারা দেশে কাল শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। রিটার্ন দাখিলের সংখ্যা বাড়বে আশা এনবিআরের। বেশি আয়ের নাগরিকদের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। আভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার ও সুযোগ সন্ধানীদের তৎপরতা সহ নানামুখী সমস্যায় জড়িয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগ। এ অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনে তা প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিষয়টি আমলে নিয়ে যে কোনো মূল্যে তৃণমূলের সমস্যা সমাধান করতে চায় ক্ষমতাসীন দলটি। আরো জানাচ্ছেন রোজিনা রোজি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে এভাবেই অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। টানা ক্ষমতায় থাকায় দলের পদ পদবি ব্যবহার করে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত অনেকে। তবে এভাবে চলতে থাকলে তা আগামী জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। বিরোধী দলীয় লোকজন মাঠ থেকে প্রায় অদৃশ্য হয়ে গেছে। ভাগাভাগি এখন নিজেদের মধ্যেই তাদের লাগার কথা, এবং এটা আমরা ইউনিয়ন পরিষদে যে নির্বাচন হয়েছে সেটাতে দেখেছি। এবং যেহেতু জাতীয় নির্বাচনে আপনার এই ক্ষমতা প্লাস আপনার এই যে একটা সুযোগ, আমি অনেক কিছু করে নিতে পারবো, এটা অনেক বেশি বৃহৎ। সুতরাং এখানে আপনার এর প্রভাব পড়বে। অভ্যন্তরীণ কোন্দল নিরসনে ইতোমধ্যে জেলা উপজেলা পর্যায়ে সভা সমাবেশ শুরু করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। নিয়ম শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন তারা। দু একটা জায়গায় দ্বন্দ্ব হয়েছে, এটা খুবই দুঃখজনক। প্রতিটি ক্ষেত্রে কিন্তু তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে যারা এই দ্বন্দ্ব সৃষ্টি বা এই অনার সৃষ্টির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দলীয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই এমপি হতে পারবে না, সবাই উপজেলা চেয়ারম্যান হতে পারবে না, কিন্তু বিভিন্নভাবে আমরা তাদের মূল্যায়ন করব এবং সকলের ঐক্যবদ্ধ হয়ে দলের নির্দেশ মেনে কাজ করতে হবে। তাহলে পরে কিন্তু একমাত্র আমরা আমাদের আগামী নির্বাচনের বিজয় নিশ্চিত করতে পারব। তৃণমূলের কিছু সমস্যা থাকলেও এই মুহূর্তে দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছেন না বলেই জানালেন তারা। তৃণমূলের নেতাকর্মীদের। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। তৃণমূল থেকে কেন্দ্রে সাংগঠনিক শক্তি জোরদার করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। এ লক্ষ্যে জোর তৎপরতা শুরু করে দিয়েছে দলটি। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠন ও গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টাও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলন প্রস্তুতি নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন সালাউদ্দিন সুমন। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের আগে ও পরে 2 দফায় আন্দোলনে নেমেও দাবি আদায়ে ব্যর্থ হয় বিএনপি। এরপর সাংগঠনিক দুর্বলতা সহ নানাবিধ চাপে কোণঠাসা হয়ে পড়ে দলটি। দল গোছাতে এবছরের 19 মার্চ রাজধানীতে অনুষ্ঠিত হয় বিএনপির ষষ্ঠ কাউন্সিল। পরে 4 দফায় ঘোষণা করা হয় 502 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনও এখন শেষ পর্যায়ে। হাইকমান্ডের নির্দেশে তৃণমূলে কমিটি গঠনের কাজও এগিয়ে চলছে বলে জানালেন দলের এই শীর্ষ নেতা। মূল দল এবং অঙ্গ সংগঠন সমূহ নতুনভাবে গঠন করার জন্য মাননীয় চেয়ারপারসন অনেকগুলো টিম করে দিয়েছেন। সেই মোতাবেক বিভিন্ন জেলায় নেতৃবৃন্দ যাচ্ছেন এবং দল পুনর্গঠন করার কাজ ইতিমধ্যে পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে। সাংগঠনিক শক্তি জোরদার করে শিগগিরই মাঠের আন্দোলনে নেওয়ার পরিকল্পনার কথাও জানালেন তিনি। আমাদেরকে আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। যেখানে ঘাটতি আছে এই কমিটি সমূহ পুনর্গঠন করার মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব বলে আশা রাখি। নিয়মতান্ত্রিক পন্থায় সরকার বদল যদি না হয় তাহলে যে ধরনের
ঘটনাবলী বিভিন্ন দেশে ঘটেছে, আমরা দেখেছি। আমি আশা করি সেটা বাংলাদেশে ঘটবে না, কিন্তু সেটা যদি ঘটে থাকে তাহলে সবার জন্য দুর্ভাগ্য। সকল রাজনৈতিক দলের ঐক্যমতের রাজপথের আন্দোলনের পাশাপাশি সম্প্রতি নির্বাচন কমিশন নিরপেক্ষ ও শক্তিশালীকরণে বেগম জিয়া যে প্রস্তাবনা দিয়েছেন তা নিয়ে তৎপরতা অব্যাহত রাখার কথা বললেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন কমিশন পুনর্গঠন, এটাকে শক্তিশালীকরণ এবং আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম একসাথে সমান্তরালভাবে চলছে। নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা আরো জানালেন, এবারের আন্দোলনে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে বিএনপির। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। আওয়ামী লীগের পর মেয়র পদে বিএনপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বেলা 11টার পর বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় মনোনয়নপত্র সংগ্রহ করতে তার সাথে বেশ কয়েকজন দলীয় নেতাকর্মীকে দেখা যায়। এদিকে বিএনপি ছাড়াও সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ডের জন্য মহিলা কাউন্সিলর প্রার্থীদেরও মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা গেছে। আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। 26 ও 27 নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাচনের জন্য চূড়ান্তভাবে 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে আজ পদত্যাগ করার কথা রয়েছে সেলিনা হায়াত আইভীর। গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য যাতে নারায়ণগঞ্জের সাধারণ আপামর জনগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার এবং তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারে, সেই আশা নিয়ে এই নির্বাচন কমিশনারের প্রতি এবং এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় নাই, কিন্তু আমরা যেহেতু এই নির্বাচন কমিশনারের সর্বশেষ নির্বাচন, সেই হিসাবে আমরা অত্যন্ত আশা নিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি একটি চ্যালেঞ্জ হিসাবে। দর্শক, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হয়েছে। এলাকায় এখন বিরাজ করছে নির্বাচনী আমেজ। এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী রাশেদ লিমন। সেখানকার খবর জানতে যোগ দিচ্ছি তার সাথে। লিমন, কর্পোরেশনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন যেহেতু আগামীকাল 24 নভেম্বর, তাই কিন্তু সকাল থেকেই আমরা রিটার্নিং অফিসের কার্যালয়ে দেখলাম একটু প্রার্থীদের ভিড় অন্যান্য যে কোনো দিনের তুলনায় কিন্তু আজকে বেশি। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কিছু বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, উনি কিন্তু তার মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন এবং এরপরে তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে যে বিষয়গুলো তিনি বলেছেন তার মধ্যে আসলে মূল বিষয়টি ছিল তিনি আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য আসছে এই 22 ডিসেম্বরের সিটি কর্পোরেশনের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে তাদের দলের পক্ষ থেকে এই নির্বাচন কমিশনের শেষ সময়ের এই নির্বাচনকে একটি পরীক্ষা হিসেবে নিয়েছে, যে এই নির্বাচনকে আসলে বিএনপি দেখছে যে এই নির্বাচন কমিশন শেষ সময়ের এই নির্বাচনটি একটি তারা বলছে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এর আগে নির্বাচনগুলি যেমনটি হয়েছে আসলে তার বাইরে বেরিয়ে এসে নির্বাচন কমিশন একটি শেষ সময় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন দিবে। এবং সাখাওয়াত হোসেন আরো যেটা বলছিলেন যে ফলাফল যেটাই হোক, এই ফলাফলের এই যে নির্বাচন প্রক্রিয়াটি যেন একটি শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে হয়, এই জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আসলে তার আজকে এই মনোনয়নপত্র তুলে তার জয়ের ব্যাপারে আসলে তিনি বলেছেন, আশাবাদ জানিয়েছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলে। এছাড়া আসলে নারায়ণগঞ্জ শহরে আর এই বর্তমান মেয়র যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, তিনি আমরা যদি জানতে পেরেছি আজকে দুপুর নাগাদ তিনি তার এই মেয়র পদ থেকে পদত্যাগ করবেন এবং আগামীকাল যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আগামীকালকে আমরা যত জেনেছি সাখাওয়াত হোসেন বিএনপির মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী, তারা দুজনেই আগামীকাল 24 ডিসেম্বর অর্থাৎ শেষ দিন এই মনোনয়নপত্র জমা দিবেন। এছাড়া আসলে প্রচার প্রচারণা সেভাবে শুরু না হলেও পুরো নারায়ণগঞ্জ শহরে কিন্তু সব আলোচনায় বা আড্ডা
এই নির্বাচনী আলাপ এবং নির্বাচনী আমেজে বিরাজ করছে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। সময় সংবাদ আরো থাকছে। সাভারের জিরাবতে গ্যাস লাইটার কারখানায় আগুনে দগ্ধ একজন, ঢাকা মেডিকেলে মারা গেছে। 6 জনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ নির্যাতনের পাশাপাশি আতঙ্ক সৃষ্টির মাধ্যমে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করতে ভিন্ন কৌশল নিয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এখন একেবারে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে নির্যাতন শুরু করেছে তারা। মূলত সহানুভূতি দেখিয়ে বাংলাদেশ যাতে রোহিঙ্গাদের আশ্রয় দেয় সেজন্যই নাফ নদী তীরবর্তী 3টি এলাকায় আগুন দেওয়া হয়েছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্ব মুরারকুল এলাকার 3টি রোহিঙ্গা অধ্যুষিত পাড়ায় আগুন ধরিয়ে দেয় দেশটির সরকারি বাহিনী। নিকটবর্তী হওয়ায় রোহিঙ্গাদের বসতভিটা পুড়ে যাওয়ার ধোঁয়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ থেকেও দেখা গেছে। সে ধোঁয়া দেখে শিশু সন্তানকে নিয়ে নাফ নদীর তীরবর্তী পাহাড়ে দাঁড়িয়ে কাঁদছিলেন মোহাম্মদ আইয়ুব নামে এক রোহিঙ্গা। গত কয়েকদিন আগে তিনি পালিয়ে বাংলাদেশে চলে আসলো। সেখানে রয়ে গেছে তার অনেক আত্মীয় স্বজন। নিজে প্রাণে বাঁচলো, স্বজনদের নিয়ে তার উদ্বেগের শেষ নেই। গুড়া গুড়া ভয় কল দূর মাদে জলের দেড়ে দূর মাদে দরিয়ার গুড়া ভয় কল মেলা দে ঠালা মারিয়ারে বাত বুতরে মানুষ রাখি ওরা হইন্দরাই দে হনকান আসারা ঠাই বললা জাগা না ভার হাই বললা বান না ভার গুড়া গুড়া ভয় করলে ইয়ে গয় হাই না ভারি। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় রোহিঙ্গা নির্যাতনকে মিয়ানমার সরকারের কৌশল হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর স্থানীয় প্রশাসন বলছেন সহানুভূতি দেখিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সুযোগ নেই। রোহিঙ্গাদেরকে আগে বার্মা মন্ডু তারপর আর কি ওই জায়গায় নির্যাতন করতে, এখন দেখতেছি যে বাংলাদেশের সীমানা কাছাকাছি নির্যাতন করতেছে, কারণ এখানে তারা চলে আসার জন্য। রোহিঙ্গাদের উপরে যে অত্যাচার হোক, যে নির্যাতনটাই হচ্ছে, তার জন্য সেটা ওদের অভ্যন্তরীণ বিষয়, ওই দেশের অভ্যন্তরীণ বিষয়। আর আমাদের দেশে যদি তারা প্রবেশ করতে চেষ্টা করে, আমাদের বিজিবি আদিদল নিয়ম অনুযায়ী যে কাজটা করে প্রতিহত করার তারা সেটা চেষ্টা করবে। এদিকে মিয়ানমারে নির্যাতন চালানোর ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টেকনাফের রাখাইন পাড়াগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মিয়ানমার পার্শ্ববর্তী সীমান্ত একটা ঘটনা সেখানে ঘটতেছে বা হচ্ছে, সেজন্য তারা হয়তো একটু ভয় করতে পারে, কিন্তু আমরা তাদেরকে বলছি যে না, ভয় করার কোনো কিছু নাই। মিয়ানমার ঘটনাকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হতে না পারে, সেই জন্য আমরা বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ সমন্বয়ে এবং স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, আমাদের কমিটি, পুলিশ সবাইকে নিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বত্র চেষ্টা করতেছি। রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী সংগঠন আরএসওর হামলায় মিয়ানমারে 19 জন সীমান্তরক্ষী পুলিশ নিহত হওয়ার জেরে গত এক সপ্তাহের বেশি সময় ধরে রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে সেই দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতরণের ক্ষেত্রে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে সে দেশের সরকার। আগে রাখাইন রাজ্যের দূরবর্তী এলাকাগুলোতে রোহিঙ্গাদের নির্যাতন করা হতো, কিন্তু এখন একেবারে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রোহিঙ্গা পাড়াগুলোতে নির্যাতন চালানো হচ্ছে, যাতে তারা দ্রুত বাংলাদেশে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন এর ফলে বাংলাদেশে অনুপ্রবেশের পরিমাণ আরও বাড়তে পারে। এক্ষেত্রে সরকারের উচিত কূটনীতিক চ্যানেলে এর জন্য সমাধানের পথ খুঁজে। টেকনাফের দমদমিয়া সীমান্ত থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর অভিযান জোরদারে রাখাইন রাজ্যের সিত্তে শহরে নতুন করে কয়েকশো পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিতে শুরু করেছে কর্তৃপক্ষ। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সাম্প্রতিক দমন পীড়নের মধ্যে পুলিশের আরও কঠোর অভিযানে নামার প্রক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন কমিশনের আঞ্চলিক প্রধান সামান জিয়া জাফিরি। শিক্ষাগত যোগ্যতা বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নিয়োগ এবং অদক্ষ কর্মীদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণে ওই এলাকায় সংঘাত ও রক্তপাত বাড়বে বলে জানান তিনি। পুলিশ বাহিনীতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকায় তাদের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠীর অব্যাহত বর্বরতাকে রোহিঙ্গা ক্লিন অপারেশন আখ্যা দিয়ে তিনি বলেন, রাখাইন রাজ্যে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও গণমাধ্যমকে ঢুকতে না দেয়ায় সঠিক পরিস্থিতি যাচাই করা সম্ভব হচ্ছে না। রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ চেষ্টায় সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কক্সবাজারে পতাকা বৈঠকে বসেছে বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। কিছুক্ষণ আগে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বিজিবির রেস্ট হাউসে এ বৈঠক শুরু হয়। এর আগে সকালে বিজিপির 31 সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছালে বিজিবির পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমার থেকে রোহিঙ্গা নারী পুরুষ বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
বিকেল 4টায় এই বৈঠক শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিজিবির পক্ষ থেকে ব্রিফ করা হবে। এদিকে বৈঠককে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাভারের আশুলিয়ার কালার ম্যাচ গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে একজন মারা গেছে। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আখি। তার শরীরের প্রায় 70% পুড়ে গিয়েছিল। গতকাল বিকেলে আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 34 জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় 19 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তাদের 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সময় সংবাদ আরও থাকছে। ব্যক্তিগত ইমেইল এবং ক্লিন্টন ফাউন্ডেশন নিয়ে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত না চালানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। রাজধানী সহ সারা দেশের স্কুলগুলোতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। চলতি মাসে শেষ হচ্ছে প্রায় সব বেসরকারি স্কুলের ফরম বিতরণ। আর সরকারি স্কুলগুলোর ফরম বিতরণ শুরু হবে আগামী 30শে নভেম্বর। বরাবরের মতো এবারও প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষাবিদরা বলছেন শিশুর শিক্ষা জীবনের শুরুতে লটারি বা পরীক্ষা কোনোটি গ্রহণযোগ্য নয়। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। নতুন বছর এলেই সন্তানের ভর্তি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে অভিভাবকদের। সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাতে রাত দিন ছুটতে হয় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম থাকায় শেষ পর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে কেউ হেরে যান, কারো হয়তো পূরণ হয় স্বপ্ন। অভিভাবকদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা প্রথম শ্রেণীতে ভর্তি নিয়ে। একসময় পরীক্ষার মাধ্যমে এ শ্রেণীতে ভর্তি করানো হলেও এখন তা হচ্ছে লটারির মাধ্যমে। এ নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। ওইটার জন্য কোচিং এইটা ওইটা সবকিছুই করতে হয়, কিন্তু মানে লটারির জন্য তো এটা কিছুই করা লাগে না। ভালো স্কুলটাতে ভর্তি করার জন্য বাচ্চাকে এত প্রেসার দিচ্ছি যে এটা আসলে সার্বিকভাবেই ক্ষতি হচ্ছে। মানসম্মত এরকম ভালো ভালো স্কুলেদের শাখা বা যেভাবে হোক এভাবে বাড়ানো একান্ত দরকার। লটারি পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া স্কুল শিক্ষকদের। প্রথম শ্রেণীতে সে ভর্তি হবে, কেন তাকে ইন্টারভিউ দিতে হয়, তাকে লটারির সম্মুখীন হতে হয়? লটারি সিস্টেম ইটস নট ব্যাড, বাট লটারিতে অ্যাপিয়ার করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। এ প্রক্রিয়াকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষাবিদরা বলছেন যত দ্রুত সম্ভব লটারি থেকে বের হয়ে আসতে হবে। এটা পরিপূর্ণভাবে অসন্তোষজনক একটি পদ্ধতি এবং অযৌক্তিক পদ্ধতি। সেক্ষেত্রে শিক্ষার মানে যে ধস নামবে সেটা অবধারিত। বাংলাদেশে একটি বড় খাত আছে, সেটা হল অপচয় খাত। অপচয় খাতে অপচয় কমে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো দরকার। সকলের সমান সুযোগ নিশ্চিত করতে সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর পাশাপাশি সমমানের স্কুল প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। মানসম্মত অনেক স্কুল বাড়ছে, তাই এগুলোতে আস্তে আস্তে চাপ কমবে এবং আস্তে আস্তে যখন আমরা মানসম্মত বেশিরভাগ করতে পারবো তখন এই চাপটা আর বেশি অনুভব হবে না। শিক্ষা বোর্ড অনুমোদিত প্রায় 2500 শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লড়বেন 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী। তবে মূল প্রতিযোগিতা হবে মানসম্মত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের 20,000 আসন ঘিরে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের সার্কেল অফিসে আগামীকাল প্রথমবারের মতো একযোগে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। 30 নভেম্বর আয়কর দিবস এবং রিটার্ন দাখিলের সবশেষ সময়কে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। রিটার্ন দাখিলের সংখ্যা অনেক বাড়বে বলে প্রত্যাশা এনবিআরের। এদিকে বেশি আয়ের নাগরিকদের করের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করদাতাদের কর প্রদানে উদ্বুদ্ধ করতে 2010 সাল থেকে প্রতি বছর আয়কর মেলার আয়োজন করছে এনবিআর। এরই ধারাবাহিকতায় এবছর নভেম্বরে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী আয়কর মেলা। এক্ষেত্রে ব্যক্তি শ্রেণীর করদাতারা মেলায় রিটার্ন দাখিলে বেশি আগ্রহী হওয়ায় মেলার পাশাপাশি এবার সারা দেশে কর সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। সংস্থাটির কর্মকর্তারা জানান, ওয়ান স্টপ সার্ভিস না পেলেও কর অফিসে মেলার পরিবেশে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন করদাতারা। আমরা চাই যে আমাদের কর অফিসগুলো মেলার মতো পরিবেশে যাতে আয়কর রিটার্ন করদাতারা জমা দিতে পারেন। যে সমস্ত কর অঞ্চলগুলির সামনে জায়গা থাকবে সেখানে হয়তো তারা একটা 2-3টা বুথের ব্যবস্থা করবে যাতে রিটার্নগুলি এক জায়গায় নিতে পারে। প্রয়োজনীয় পরামর্শটাও সেখানে দেওয়ার জন্য তারা বসবে কর্মকর্তারা, যাতে সহজেই করদাতারা আসে রিটার্ন জমা দিতে পারে। এদিকে অর্থ বছরের প্রথম 5 মাসে নিবন্ধিত করদাতার সংখ্যা 23.5 লাখ অতিক্রম করায় এবার রিটার্ন দাখিলের সংখ্যা অনেক বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 4-5 মাসে প্রায় 4 থেকে 5 লক্ষ করদাতা নতুনভাবে নিবন্ধিত হয়েছে। আগে যে স্বল্প সংখ্যক রিটার্ন দাখিল করা হয় এই ধরনের একটি বিষয় ছিল,
আশা করি এবছর থেকে যে আমরা উন্নয়নের সাথে সাথে দেশের আয়কর দাতার সংখ্যাও বাড়বে। বিশ্লেষকরা বলছেন আইনি বাধ্যবাধকতার কারণে চাকরিজীবী করদাতার সংখ্যা বাড়লেও বিপুল সংখ্যক বড় করদাতা এখনো করের আওতার বাইরে আছে। করদাতার সংখ্যা বাড়লো কিন্তু করের সংখ্যা কিন্তু বাড়ে না, কারণ এরা সবই হচ্ছে এই বিভিন্ন চাকরিজীবী মানুষ। জয়েন্ট স্টক কোম্পানিতে দেখা গেছে যে যত কোম্পানিকে ওনারা রেজিস্ট্রেশন দিয়েছেন তার ভিতরে প্রায় ৮৬,০০০ কোম্পানি এখনো আমাদের করের আওতায় আসেনি। এমন ব্যক্তি আছেন সমাজে বা বিভিন্ন জায়গায় ব্যবসায়ী আছে, হ্যাঁ, যার ভালো ধরনের আয় আছে কিন্তু সে করদাতা হয়নি। ৩০শে নভেম্বরের পর এবার ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সময় আর বাড়াবে না এনবিআর। এরপর জরিমানা দিয়ে রিটার্ন দাখিল করতে হবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভোলার সাগরকুলের চরাঞ্চলে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। আর্থিকভাবে মাছের চেয়ে লাভজনক হওয়ায় বাড়ছে খামার ও প্রাকৃতিক উৎস থেকে কাঁকড়া শিকারের সংখ্যাও। তবে বিশেষজ্ঞরা পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত উপায়ে শিকারের পরামর্শ দিয়েছেন। আর চাষিদের প্রশিক্ষণ ও সহায়তার কথা জানালো মৎস্য বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের সময় ভোলার দক্ষিণাঞ্চলের নদ নদীতে মাছ কমে যাওয়ায় বিকল্প কর্মসংস্থান হিসেবে কাঁকড়া শিকার করেন জেলেরা। খালবিলের পানি কমে যাওয়ায় নভেম্বর মাস থেকে সাগরকুলের ডুবোচর ও মনপুরা, ঢালচর, চরকুকরিমুকরি সহ ম্যানগ্রোভ বনাঞ্চলগুলোতে প্রতিদিন ৪,০০০ জেলে কাঁকড়া শিকার করেন। খালবিল থেকে ধরা এসব কাঁকড়া স্থানীয় ব্যাপারীদের কাছে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করা হয়। দেশে বিদেশে চাহিদা বেড়ে যাওয়ায় চরফ্যাশন ও মনপুরায় ছোট বড় শতাধিক খামারে কাঁকড়া চাষ শুরু হয়েছে। এই জমিটার ভিতরে কোনো ধান চাষ হয় না, কিছু হয় না, ওই রকম একটা জমির ভিতরে জোয়ার বাটার পানি উঠলেই কাঁকড়া চাষ করা সম্ভব। ডুবাচরে যাইয়া চতুর্গুলি আগে জাল দিয়ে ঘেরাও দেই, শুকাই যাইলে তারপরে এই জায়গায় গুনে কাঁকড়া টোকাইয়া আমরা নিয়ে আসি। মাছের সেনে কাঁকড়া একটু কম হইলেও লাভবানটা বেশি হয়। লাভজনক ও সম্ভাবনাময় হওয়ায় সরকারি বেসরকারিভাবে কাঁকড়া চাষে এগিয়ে আসার দাবি এ জনপ্রতিনিধির। সরকারি পৃষ্ঠপোষকতা বা বেসরকারিভাবে বড় খামারিরা যদি উদ্যোগ নিয়ে এটাকে পরিচালিত করা হতো তাহলে কাঁকড়া দেশের বাইরে রপ্তানি হচ্ছে এবং সেখান থেকে ব্যাপক বিদেশি মুদ্রা আমরা অর্জন করি। আর পরিকল্পিতভাবে কাঁকড়া আহরণের দাবি জানিয়ে প্রাণীবিদ বলেন, বিদেশি মুদ্রা আয়ের পাশাপাশি কাঁকড়ার মাধ্যমে স্থানীয়ভাবে প্রোটিন ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ হচ্ছে। কাঁকড়া থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়ার সুযোগ রয়েছে। আর বিশেষ করে কাঁকড়ার যে আপনি খোলসটা আছে, সেই খোলসটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। সরকার ইতোমধ্যে প্রদর্শনী খামার স্থাপন, চাষিদের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে কাঁকড়ার উৎপাদন বাড়ানোর কাজ শুরু করেছে বলে জানালেন জেলার মৎস্য কর্মকর্তা। কাঁকড়া কুচিয়া চাষ প্রকল্প নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। প্রদর্শনী বাদেও আমরা অন্যান্য চাষিদেরকে নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত মৌসুমে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলা থেকে প্রায় ৯০ মেট্রিক টন কাঁকড়া রপ্তানি হয়েছে। চলতি মৌসুমে তা বেড়ে ১০০ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সময় সংবাদ, ভোলা। নির্মাণের পর ১৩ বছর পেরিয়ে গেলেও নেওয়া হয়নি সংস্কারের কোনো উদ্যোগ। সন্ধ্যার পর এটি পরিণত হয় ভুতুড়ে পল্লীতে। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রী ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের। পৌর কর্তৃপক্ষ বলছে আগামী শুষ্ক মৌসুমে টার্মিনালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২০০২ সালে ২.৫ কোটি টাকা ব্যয়ে যশোর শহরের শেষ প্রান্ত শঙ্করপুর হরিণার বিলে নির্মাণ করা হয় যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নেওয়া হয়নি কোনো সংস্কারের উদ্যোগ। ফলে অযত্ন অবহেলায় এখন ময়লা আবর্জনা, নোংরা পানি আর পুরনো যানবাহনের ডিপোতে পরিণত হয়েছে। ফাটল ধরেছে টার্মিনাল ভবনে, আর ভেতরের রাস্তা ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সব সময় জমে থাকে পানি। এছাড়া টার্মিনালের ল্যাম্পপোস্টগুলোতে বাতি না থাকায় সন্ধ্যার পর নিরাপত্তাহীনতায় ভোগেন টার্মিনাল ব্যবহারকারীরা। প্রত্যেকটা কাউন্টার ভাঙাচুরা, বিল্ডিং গুলো ভেঙে যাচ্ছে, পানি জমে যায়, বড় বড় গর্ত। আমরা গাড়িগুলো নিয়ে গেলে গাড়ি ড্যামেজ হয়, পাতি ভেঙে যায়। গাড়িগুলোর ব্যাকলাইট গুলো চুরি হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে এখানে মাদকের আস্তানা হচ্ছে, এখানে ইয়াবা বিক্রি হচ্ছে। নাম আধুনিক বাস টার্মিনাল হলেও যাত্রীদের বসার স্থানটি দখলে থাকে ভবঘুরেদের। একটা লোক বসবে, একটু সিকিউরিটি ভাবে, একটু পানি খাবে, একটু বাথরুমে যাবে, কোথায় পাবেন ভাই পানি? এখানে টিউবওয়েল নাই তো ভাই। বাথরুম পুরুষ মহিলা একই সাথে। টার্মিনাল ব্যবহারকারীরা বলছেন আদায়কৃত টোল থেকে প্রতি বছর সামান্য খরচ করলেই এই টার্মিনালের চিত্র বদলে যেত। পৌর কর্তৃপক্ষ আমরা টোল যথেষ্ট আকারে
টোল এইখান থেকে সিকি পরিমাণও এই টার্মিনালের পিছনে খরচ করেন, তাই যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল একটা জমজমাট এবং আধুনিক বাস টার্মিনাল হবে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে আগামী শুষ্ক মৌসুমে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ভাঙা ইট ওটা দিয়ে আমরা নির্মাণ এবং সংস্কার করেছি এবং এই শুষ্ক মৌসুমে ওটাকে সম্পূর্ণভাবে মেরামত করা হবে এবং পুনর্নির্মাণ করা হবে। এ বাস টার্মিনাল থেকে প্রতিদিন 22টি রুটে 5 শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করে। এখান থেকে পৌর কর্তৃপক্ষ বছরে প্রায় 42 লাখ টাকা টোল আদায় করে থাকে। সময় সংবাদ, যশোর। নানামুখী সংকটে পড়ে ফেনীর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রায় 700 শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির বেহাল দশা। তবে কর্তৃপক্ষ সংকট স্বীকার করলেও শিক্ষার্থীদের অভিযোগের দায় নিতে রাজি নয়। দুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূর করে দক্ষ জনশক্তি গড়তে 2004 সালে ফেনীতে প্রতিষ্ঠিত হয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এখানে প্রতি শিফটে কম্পিউটার বিভাগের ব্যবহারিকের 60 শিক্ষার্থীর জন্য 12টির মধ্যে সচল মাত্র 5টি কম্পিউটার। একই দশা ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশন, ক্লথিং ও গার্মেন্টস ফিনিশিং বিভাগের ল্যাব সরঞ্জামের। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের এয়ার কন্ডিশনটি লাগানো হয়েছে অধ্যক্ষের কক্ষে। নেই কোনো যুগ উপযোগী সেলাই মেশিনও। খেলার মাঠে চাষ হচ্ছে মাছ। এত সংকটের মাঝে শিক্ষার্থীদের রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ব্যবহারিকের যেসব জিনিসপত্রগুলো আছে বেশিরভাগই নষ্ট, তাই আমরা কোনো ধরনের থিওরি নিয়ে আসি, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করতে পারতেছি না। পর্যাপ্ত পরিমাণ চেয়ার টেবিল নাই, কখনো এই ক্লাস করতে গেলে ওই ক্লাস থেকে চেয়ার নিয়ে আসতে হয়। আমরা যখন ভর্তি হতে যাই কলেজে, তখন আমাদের গভর্নমেন্ট থেকে যে ফিটা আসে ওইটা হচ্ছে 600 থেকে 700 টাকা, কিন্তু স্যাররা আমাদের কাছ থেকে নেয় 1200 থেকে 1300 টাকা। এক বছরের বৃত্তি টোটালি টাকা হচ্ছে 1800 টাকা, আর টোটালি 2 বছরে মিলে আমরা 1 বছরের বৃত্তি পাইছি। তবে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেন। হয়তো বৃত্তি প্রদানের ডিলে হয়, কিন্তু একেবারেই বৃত্তি দেওয়া হয় না। এই অভিযোগের কোনো সত্যতা আমাদের জানা নেই। মেইনটেনেন্স তো কন্টিনিউয়াসলি সারা বছর একদম প্রতিদিন ব্যাপী চলে। শিক্ষকের 23 পদের মধ্যে ইংরেজি, রসায়ন ও পদার্থ বিষয় সহ শূন্য পদ 12টি, কর্মচারীর শূন্য পদ 11টি। এই অবস্থায় চলতি বছর থেকে প্রতিষ্ঠানটিতে নতুন করে চালু হয়েছে ডিপ্লোমা কোর্স। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। দেশের বাইরের খবর। ব্যক্তিগত ইমেল এবং ক্লিন্টন ফাউন্ডেশন নিয়ে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চালাবে না নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা বলেন হোয়াইট হাউসের মুখপাত্র জোশ অর্নেস্ট। এর আগে ট্রাম্পের প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক কেলিয়ান কনওয়ে একই বক্তব্য দেন। মার্কিন সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কেলিয়ান বলেন, হিলারির অভিযোগগুলো নিয়ে আর ঘাটাঘাটি করতে চান না ট্রাম্প। গেল অক্টোবরের শুরুতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার দ্বিতীয় বিতর্কে হিলারিকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন তিনি বিজয়ী হলে বিশেষ কৌশলী নিয়োগ করে অভিযোগগুলো খতিয়ে দেখতে বলবেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে 2-1 গোলে জিতে এক ম্যাচ আগে নকআউট পর্ব নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। 8 ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে খেলবে লস ব্লাঙ্কোসটা। রোনালদোর শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। 1 পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত, এমন পরিসংখ্যান নিয়ে এদিন পর্তুগিজ ক্লাবটির মুখোমুখি হয় লস ব্লাঙ্কোসটা। এতে 29 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ানো বল পেয়ে তা গোলে রূপ দেন ফরাসি ডিফেন্ডার ভারানে। বিরতির পর ফিরে স্বাগতিকদের শক্ত রক্ষণভাগের সামনে রীতিমতো হিমশিম খেতে থাকে রিয়াল। 64 মিনিটে পেদ্রো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় লিসবন। তবে এতেও হাল ছাড়েনি ক্লাবটি। 80 মিনিটে আদ্রিয়ান সিলভার পেনাল্টি গোলে সমতায় ফেরে তারা। এরপর অবশ্য 87 মিনিটে করিম বেনজেমার গোলে জয় নিশ্চিত করার পাশাপাশি নকআউট পর্বে ওঠার আনন্দে মাতে জিনেদিন জিদানের দল। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আভ্যন্তরীণ কোন্দল সহ নানা সমস্যায় জড়িয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগ। নিরসনে কঠোর অবস্থানে কেন্দ্র। সংগঠনকে শক্তিশালী করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ। মনোনয়নপত্র নিলেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। রোহিঙ্গাদের বের করে দিতে সীমান্তের কাছে অত্যাচার করছে মিয়ানমারের সেনারা। অভিযান জোরদারের পাঁয়তারা, সতর্ক বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
সারা দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু। প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। প্রক্রিয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। এবং সারা দেশে কাল শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। রিটার্ন দাখিলের সংখ্যা বাড়বে আশা এনবিআরের। বেশি আয়ের নাগরিকদের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।